দ্রুত সংস্কার আর জাতীয় নির্বাচনের তাগিদ বিএনপির। সংস্কারেই বেশি গুরুত্ব অন্য দলগুলোর। আওয়ামী লীগ নিষিদ্ধ আর আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও ব্যর্থ হয়েছে। রাজনৈতিক শক্তিগুলোই করবে কার্যকর সংস্কার, বলেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রথম ডিসি সম্মেলন আজ। ২৪-এর চেতনায় প্রশাসন পরিচালনার নির্দেশনার সঙ্গে আলোচনায় আইন শৃঙ্খলা ও নির্বাচনকালীন ভূমিকার অগ্রাধিকার। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। চলছে শেষ দিনের বয়ান, তুরাগে মুসল্লিদের ঢল। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচন না করা আর সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছে নির্বাচনের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। গতকাল রাতে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বৈষম্য বিরোধী আন্দোলনের রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া জাতীয় নাগরিক কমিটি। এছাড়াও সংস্কার ও নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামের দল সহ অন্যান্য দলগুলো তাদের মতামত জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে তুলে ধরেছে। রোকনুজ্জামানের রিপোর্ট। শনিবার শুরু হলো রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ৩টায় শুরু হওয়া আলোচনায় ২৬টি রাজনৈতিক দলের শতাধিক নেতা অংশ নেন। ৬ সংস্কার কমিশনের রিপোর্টের সংস্কার বাস্তবায়নের পথরেখা ঠিক করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য এই কমিশনের মেয়াদকাল ৬ মাস। সভা শেষে ঐক্যমত্য কমিশনের কো চেয়ারম্যান কমিশনের কাজের তথা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথরেখা তুলে ধরেন। এই কমিশনেরই মেয়াদ দেওয়া হচ্ছে ৬ মাস। সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে, কমিশনের পক্ষ থেকে লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা ঐক্যমত্যে পৌঁছতে চাই। এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐক্যমত্যটা প্রতিষ্ঠা করা দরকার, যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি। পরে সভায় অংশ নেয়া রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানায়। বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচনের বিরোধিতার পাশাপাশি দ্রুত জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করে। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার স্থানীয় সরকার। বৈষম্য বিরোধী আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন বাতিল এবং বিচারের বিষয়গুলো তুলে ধরে। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির কথাও জানায় জাতীয় নাগরিক কমিটির নেতারা। সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে, সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশনাল করা, যেটি আমরা ৫ই আগস্ট ছাত্র নাগরিক যেটির হচ্ছে জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে, সেটির হবে ইনস্টিটিউশনাল রায়। এবং আজকে আমরা এই বিষয়টিতে আমরা মোটা দাগে সকল রাজনৈতিক দলকে আমরা একমত ঐক্যমত্যের জায়গায় পেয়েছি। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোষর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না, এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। আওয়ামী লীগের যারা দোষর রয়েছে এবং আওয়ামী লীগের যারা ব্যক্তিবন্ধ এখন কিন্তু স্থানীয় সরকারগুলোতে তারা ফাংশনাল বজায় রেখেছে। এই জন্য হলো লোকাল গভর্নমেন্টে যে একটা টেস্টের মধ্য দিয়ে জাতীয় ইলেকশনে যেতে হবে। জামাত সহ ইসলামী দলগুলো নির্বাচনের দাবি করলেও সংস্কারকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য বিচার হতে হবে। এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই নির্বাচনকে বলবো যে সুষ্ঠু হবে না। সংবিধান এবং নির্বাচন বিষয়ক কমিশনের রিপোর্টটা আগে গ্রহণ করতে হবে এবং একমত হতে হবে, এরপর নির্বাচন করতে হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ও নির্বাচন নিয়ে মতানৈক্যও রয়েছে। এই সরকারের সঠিক কর্তৃত্ব এখনো প্রতিষ্ঠিত হয় নাই, ফলে আপনি এরকম একটা ভঙ্গুর অবস্থা নিয়ে কিভাবে নির্বাচন করবেন? জোর করে কায়দা করে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে আবার এই প্রজন্মের উপর চাপিয়ে দেওয়া হয়,
তাহলে সেই দায় শেষ পর্যন্ত যারা সিনিয়র আছেন বুঝে শুনে জেনে আওয়ামী লীগকে তাদের উপরে চাপিয়ে দিলে তাদের উপরে থাকবে, এই দায় তাদের বহন করতে হবে। সংস্কার সে বিষয়ে ঐক্যমতটা হলো গুরুত্বপূর্ণ। এটাকে যদি তার আগে যদি লোকাল গভর্নমেন্টের ইলেকশন হয় তাহলে আসলে প্রায়োরিটি ডিফারেন্স হয়ে যাবে এবং এখানে আসলে সমস্যার অনেক নতুন সমস্যার সৃষ্টি হবে। নির্বাচিত সরকারগুলো যত ফেয়ার ভোটেই ক্ষমতা আসুক, স্থানীয় নির্বাচনেও তাদের একটা প্রভাব থাকে। আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে 6 মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল হয়ে আছে। এখন প্রধান উপদেষ্টার সম্ভাব্য রোডম্যাপে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় তাহলে কিন্তু 10 মাস সময় বাকি আছে। তাহলে 10 মাস সময় এই স্থানীয় সরকার কি প্রতিনিধিবিহীন থাকবে কিনা, সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি বিবেচনার জন্য আহ্বান জানিয়েছি। সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন লাগবে, কাজে এটাকে বিরোধ হিসেবে না দেখে আগামী নির্বাচনকে সংস্কার সম্পন্ন করার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ সার্থক করতে সুশৃঙ্খল দেশ গড়তে চান। তা শুরু হলো ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপের মাধ্যমে। একটি পক্ষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও ব্যর্থ হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন যে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল তা থেকে বেরিয়ে অন্য রূপে চলার চেষ্টা চলছে। এতে মিলেছে দেশি বিদেশি সমর্থন। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জাতীয় নির্বাচন আগে কতটুকু সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তা নিয়ে আলোচনা করতে শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল ৩টায় রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। বিএনপি, জামাত, জাতীয় পার্টি জাফর, এলডিপি, নাগরিক ঐক্য এবং কয়েকটি ইসলামী দল সহ ২৬টি রাজনৈতিক দলের ১০০ জনের মতো এই বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে ও তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করছেন। তাদের আত্মত্যাগের প্রতি কেউ যেন অসম্মান না জানায়। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে। এইটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। প্রধান উপদেষ্টা বলেন, এদেশের আইনগুলোকে তামাশায় পরিণত করা হয়েছিল। আইন বলে কিছু ছিল না, নিয়ম বলে কিছু ছিল না। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সেই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম, অর্থাৎ সংস্কার করতে হবে। কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন, সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন। এখন আপনাদের অভিজ্ঞতা এবং আপনারা যেহেতু জনগণের নেতা, রাজনৈতিক দলের নেতা, আপনাদেরকে প্রতিনিয়ত এই আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে। সেজন্য ওনাদের এগুলো আপনাদের সামনে দেওয়া হবে। আজকে যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, নতুন বাংলাদেশের যাত্রায় আন্তর্জাতিক সমর্থনও রয়েছে। যারা পরিবর্তনের বিরোধিতা করেছিল তাদেরকেও শক্তভাবে মোকাবেলা করা গেছে। যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন। দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে, যেখানে যাই বহু গল্প রচনা করতেছে।
গল্প টিকাইতে পারতেছে না। শেষ মেশ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারলো না। এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারে, এটা আমাদের কপালের দোষ বোঝা ছাড়া কি বলবো। জাতিসংঘের সমর্থন আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সালে প্রকাশিত করবে হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, তাদের একটি রচনা, তাদের একটি প্রতিবেদন সারা পৃথিবী করতে এখন কারো বয়ান আর কেউ শুনবে না, ওইটাই ফাইনাল। আর কত সমর্থন চাই আমরা? একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত, বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। ডক্টর ইউনূস বলেন, সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, কমিশন এবং সরকার শুধু সাচিবিক সহযোগিতা দেবে। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। 24-এর গণঅভ্যুত্থান ধারণ করে জনপ্রশাসন পরিচালনার বিষয়টি এবার গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। তিনি জানান, আলোচনায় আইন শৃঙ্খলা ও নির্বাচনকালীন ভূমিকা অগ্রাধিকার পাবে। 2024 সালের ডিসি সম্মেলনে নেয়া সিদ্ধান্তের 46% বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো রবিবার শুরু হচ্ছে জেলা প্রশাসকদের সম্মেলন। এবারের সম্মেলনে সরকারের অগ্রাধিকার ও আলোচনার বিষয় জানাতে শনিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রিপরিষদ সচিব। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণমুখী প্রশাসন তৈরি ও নতুন বাংলাদেশের বিষয়ে গুরুত্ব দেবে সরকার। ডিসিদের বেশিরভাগ প্রস্তাব জনসম্পৃক্ত বলেও জানান তিনি। সরকারের নীতি পদ্ধতি, অগ্রাধিকার এবং সরকার কি চান, কিভাবে তাদের অঙ্গীকার জনগণের প্রতি অথবা সংবিধানের প্রতি তাদের যে অঙ্গীকার পূরণের জন্য তারা স্থানীয় প্রশাসনের কি ধরনের সহায়তা চান সেই বিষয়ে কথা বলা হয়। নির্বাচন করতে হবে বলে সকল পক্ষ থেকে একটা চাপ আছে, আমাদের সরকারের পক্ষ থেকে সেই প্রণোদনা আছে। আমরা চাই নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর সরকার তৈরি হোক। তো সেটা যদি হয় এবং সেটার জন্য যেহেতু চাপ আছে বা সকলেরই একটা প্রত্যাশা আছে, তাহলে নির্বাচন কমিশন তো চাইতেই পারে যে কি ধরনের রোল তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আশা করে। বিশেষ করে আমরা গত কয়েক বছরের বা কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ভূমিকা নিয়ে আমরা বিতর্ক হতে দেখেছি। সেই বিতর্ক যেন আর না থাকে সেটা নিশ্চয়ই তারা কোনো নির্দেশনা বা গাইডেন্স দেবেন আশা করি। পতিত আওয়ামী লীগ সরকার 2024 সালের ডিসি সম্মেলনে 381টি সিদ্ধান্ত নিয়েছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর মধ্যে 204টি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। সড়ক মহাসড়ক বিভাগের কতগুলি, পানি সম্পদ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, এখানে অনেকগুলি আছে কোনো কোনো বিশেষ ব্যক্তির নাম দিয়ে কিছু কিছু স্থাপনা বা ধরেন কোনো কাঠামো তৈরি করতে হবে, এই ধরনের কিছু সিদ্ধান্ত ছিল। তারপরে ছিল যেমন সমাজসেবা অধিদপ্তরে এক গ্রামীণ আর্থসামাজিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, সেখানে একজন বিশেষ ব্যক্তির নাম দিয়ে সেটা যেন করা হয়, এই ধরনের সিদ্ধান্ত ছিল। তো সেইগুলি আসলে আমাদের আসেনি। এটা শুধুমাত্র ওই নামের কারণে নাও হতে পারে, আর্থিক কৃচ্ছ সাধনেরও প্রশ্ন আছে এখন, সেই জন্য আমরা কিছু কিছু অ্যাম্বিশাস প্রকল্প কেটে যেতে দেখছি এখন। এই সময় জেলা প্রশাসকদের হিটলিস্ট করার বিষয়ে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এছাড়া এবারের সম্মেলনে জেলা প্রশাসকদের দেওয়া 1245টি প্রস্তাবের মধ্যে 354টি কার্যপত্রে যুক্ত করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। দেশে বিদেশের লাখ লাখ মুসল্লির উদ্দেশ্যে ইমান, আমল, আখলাক ও দিনের পথে মেহনতের ওপর বয়ান চলছে। 3 দিন ধরে সার্বক্ষণিক ইবাদত বান্দিগিতে মগ্ন মুসল্লিরা। কানায় কানায় পূর্ণ টঙ্গীর ইজতেমা ময়দান। আজ আখিরি মোনাজাত পরিচালনা করবেন নিজামুদ্দিন মার্কাজের শীর্ষ মুরব্বী সাদ কান্দালভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আখিরি মোনাজাতের পর মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 8টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতিও রাখা হয়েছে। দর্শক, ইজতেমা ময়দানে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাব্বির, আখিরি মোনাজাত কখন শুরু হবে বিস্তারিত জানাবেন।
জি কনক, ধন্যবাদ। আপনি জানেন যে আজ কিন্তু শেষ হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার পর্বের এই 58তম বিশ্ব ইজতেমার যে পর্ব অনুষ্ঠিত হচ্ছে এই পর্ব, এবং এই পর্বকে ঘিরে কিন্তু ঠিক দুপুর 12টায় কিন্তু আসলে যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই পর্বের আখিরি মোনাজাত পরিচালনা করবে যে হচ্ছে সাতপন্থীর বড় ছেলে মোহাম্মদ ইউসুফ বিন মৌলানা, উনি কিন্তু মূলত এটা পরিচালনা করবে। এবং এখন দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনের সাইডটাই কিন্তু আসলে সকাল প্রায় 8টা বেজে গেছে। তো এখন পর্যন্ত কিন্তু আসলে মানুষের যে সমাগম সেটা কিন্তু লক্ষণীয় হচ্ছে না বা দেখা যাচ্ছে না। তবে যে মুসল্লিরা এখানে আছে বা জড়ো হচ্ছে তারা কিন্তু বারবার বলছে যে এই যে 2-3 পর্বের বারবার ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, এটা না হয়ে যদি এক পর্বের অনুষ্ঠিত হতে পারতো তাহলে কিন্তু আসলে মানুষের যে সমাগম এবং যে মুসলিম ঐক্যের মধ্যে যে শান্তি বা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটা কিন্তু বিরাজমান থাকতো। ফলে তারা বারবার মুসল্লিরা একটা কথাই বলছে যে সমস্ত মুসল্লিরা এক পর্বে যদি বিশ্ব ইজতেমা করা সম্ভব হতো তাহলে কিন্তু যে ইসলামের যে তাদের ঐক্য সেই ঐক্যটা ধরে রাখা যেত। এই একটা বিষয়। আরেকটা বিষয় যে আপনি জানেন যে এই যে সাতপন্থীদের যে বিশ্ব ইজতেমা, এই ইজতেমাই কিন্তু আসলে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, কানাডা সহ মালয়েশিয়া সহ বাইডেন সহ বিভিন্ন দেশের প্রায় 49টা দেশের প্রায় 1,500 মুসল্লি এখানে অংশ নিয়েছে এবং তারা কিন্তু আসলে আল্লাহর নৈকট্য লাভের জন্য এবং বিভিন্ন আল্লাহর কাছে বিভিন্ন দোয়া দরুদ পড়ছে এবং তারা আল্লাহর কাছে মুক্তি চাচ্ছে। তো এই একটা বিষয় ছিল। আরেকটা বিষয় যে আপনি গতকাল জানেন যে এই যে বিশ্ব ইজতেমায় সাতপন্থীদের এই বিশ্ব ইজতেমা উপলক্ষে কিন্তু হামলার একটা সংখ্যা ছিল, সেই হামলার সংখ্যাকে কেন্দ্র করে কিন্তু গতকাল একজনকে গুজব সৃষ্টি করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এখন পর্যন্ত আসলে কোনো প্রক্রিয়ায় গ্রেপ্তার দেখানো হয়নি, আটক দেখানো হয়েছে এবং তাদের পরবর্তীতে কি হবে আসলে সেটা পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে এখন পর্যন্ত আসলে বিশ্ব ইজতেমার যে লোকজনের যে সমাগম লক্ষণীয় হয়ে আমরা দেখেছি অতীতে, সেরকম পর্যন্ত কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে না। তো এই ছিল মোটামুটি আমার কাছে বিশ্ব ইজতেমা থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে পররাষ্ট্রনীতির বিষয়ে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্কের বাধা বলে মন্তব্য রাজনৈতিক নেতাদের। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত প্রয়োজনীয়তা নিয়ে শনিবার সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পলিসি স্টাডিজ BIPS। অরুণাচল প্রদেশ ইজ এ ফ্ল্যাশ পয়েন্ট। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, বৈশ্বিক এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রয়োজন জাতীয় সংহতি, গণতন্ত্র, মুক্ত এবং ইনক্লুসিভ অর্থনীতি। সবচেয়ে যেটা প্রধান এবং প্রথম কাজ সেটা হচ্ছে জাতীয় সংহতি তৈরি করা। আমরা জাতীয় কিছু মৌলিক বিষয় ঐক্যমত্যে আসতে হবে। আমার ঘর যদি শক্তিশালী না থাকে তাহলে বাইরের লোক এখানে এসে হাত দিতে চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক প্রবণতা এবং এই রাষ্ট্রগুলি কাজটা করে। তো কাজে আমাকে যদি শক্তিশালী সম্মানজনকভাবে থাকতে হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ সংহতিটা খুবই জরুরি। ভারত, চীন এবং আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান আলোচকদের। অ্যাটলিস্ট ইন্ডিয়ান লেভেলেও চিন্তা করেন, তারা বাংলাদেশের সাথে বা বিশ্বের অন্য দেশের সাথে যখন এই নেগোসিয়েশনে যায় তারা তাদের স্বার্থটা দেখে। কেন শেখ হাসিনা তো যত ইনসার্জেন্ট ছিল তাদেরকে ইয়েতে পাঠিয়ে দিয়েছে না, ইন্ডিয়ায়, বাংলাদেশ থেকে বের করে দিয়েছে না, ইন্ডিয়া এনশিওর করেছে তাদের ইন্টারেস্ট, এবং তাকে বাংলাদেশের ডেমোক্রেসি থেকে শুরু করে সব ধ্বংস করার জন্য লাইসেন্স দিয়ে দিয়েছে। হাসিনার ভারতে থাকা এবং সেখানে থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়া বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্কের অন্তরায়। তাই দিল্লিকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কি হবে। মন্তব্য শামা ওবায়েদের। ভারত, চায়না বা আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমাদের সবার সাথে সুসম্পর্ক আমাদের থাকতে হবে। হাসিনার ভারতে থাকাটা এবং হাসিনার কিছু লোকজনের এখন ভারতে থাকাটা এবং ভারতে বসে বসে বাংলাদেশের উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে বলাটা ভারত আর বাংলাদেশের সম্পর্কটাকে উন্নয়নের দিকে নিবে না। বৈশ্বিক ভূকৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় সমরনীতি এবং কূটনীতির সমন্বয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। ভালো জান বুঝবেন, এটা ওনাদেরকে নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন,
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংসের পরিকল্পনার অংশ হিসেবেই পিলখানায় 57 জন চৌকস সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে। শনিবার রাজধানীর বিএফডিসি অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে ওই দিন পিলখানায় বিডিআর এর পোশাক পরে হত্যাযজ্ঞে অংশ নিয়েছিল ছাত্রলীগ ও যুবলীগ। বিষয়টি খতিয়ে দেখতে বিডিআর হত্যা তদন্তে গঠিত কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, পিলখানার ঘটনায় তৎকালীন সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মঈন ইউ আহমেদের নিরাপত্তা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণে গড়িমসি প্রমাণ করে তিনিও এই হত্যাযজ্ঞে জড়িত। 2009 সালের 25 ফেব্রুয়ারি 1.5 ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর অপারেশন চলাকালীন টিম পিলখানার কাছে পৌঁছে গেলেও কার নির্দেশে অপারেশন চালায়নি সেটিও খতিয়ে দেখা দরকার। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রশ্ন তোলেন, বিডিআর হত্যাকাণ্ডের আগের রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাইফেল ডিনারে অংশ নেওয়ার কথা থাকলেও কেন তিনি যাননি সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 6 মাস পার হলেও অন্তর্বর্তী সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষের ভাগ্যের উন্নতি না হলেও কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের আয়োজনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় জরুরি সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা উল্লেখ করে তিনি বলেন, শত শত ডেভিল এখনও সচিবালয়ে বসে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এ সময় তিনি আরো বলেন, সরকারের বুকের মধ্যে বসে কেউ নতুন দল গঠন করলে তা প্রশ্নবিদ্ধ হবে, দেশের মানুষ তা মেনে নেবে না। যদি আপনারা বৈষম্য বিলোপ করতে না পারেন, কেবলমাত্র উপরতলায় রাজনৈতিক সংস্কার করে কোনো টেকসই উন্নয়ন করা যাবে না। বাংলাদেশে অর্থনীতি নিয়ন্ত্রণ করে দুর্বৃত্তরা, একটা দুর্বৃত্তদের অর্থনীতি, অথবা বলতে পারেন অর্থনীতি দুর্বৃত্তায়ন। এটাকে যদি বন্ধ করা না যায়, এটাকে যদি আমরা চিরতরে উচ্ছেদ করতে না পারি, কেবলমাত্র উপরতলায় কিছু সংস্কার করে, কিছু চুনকাম করে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দ্রুত সংস্কার আর জাতীয় নির্বাচনের তাগিদ বিএনপির। সংস্কারেই বেশি গুরুত্ব অন্য দলগুলোর। আওয়ামী লীগ নিষিদ্ধ আর আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও ব্যর্থ হয়েছে, রাজনৈতিক শক্তিগুলোই করবে কার্যকর সংস্কার বলেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রথম ডিসি সম্মেলন আজ। 24-এর চেতনায় প্রশাসন পরিচালনার নির্দেশনার সঙ্গে আলোচনায় আইন শৃঙ্খলা ও নির্বাচনকালীন ভূমিকায় অগ্রাধিকার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। চলছে শেষ দিনের বয়ান, তুরাগে মুসল্লিদের ঢল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।